আজকে 4 নম্বর না আজকে 5 না আজকে 4 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাস না 4 2 সপ্তাহে 4টা ক্লাস। দেখো তো 6 তোমাদের কারো কি কেউ এসএসসি एग्जाम দিয়েছে? কালকে একটা রেজাল্ট দেবে। কালকে না নার্সিং এক্সাম এসএসসি ম্যাথ্রিক্স আমার এসএসসি নাই তো। আচ্ছা আমাকে একটু বলো তো এগুলোর ফুল ফর্ম কি আমরা জানি? বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং বিজিএম আর কি ইঞ্জিনিয়ারিং ইকোনমিক বা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং তো গার্মেন্টস এর আপনার ম্যাডাম কি বলে ম্যানুফ্যাকচারিং এক্সপোর্ট হবে। গার্মেন্ট এক্সপোর্ট ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। আচ্ছা তারপর অনেক চেষ্টা করতেছে সভাপতির সাথে দেখা করার জন্য ভাই কেন ফারুক এই ফারুক জানেন সব সিআই আর বিকেএম এটা তো জানি না নিউক্লিয়ার আমাদের এলাকায় সেদিন সুমান সাহেব এটা চেয়ার আর তো হচ্ছে কি সেম জাস্ট হচ্ছে এখানে টেক্সটাইল আছে ম্যাম কি হবে না? বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন টি-শার্টের কাপড় যেটা নিউক্লিয়ার ওইটা এটা না আর বাংলাদেশ টেক্সটাইল মিলস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। আচ্ছা ওইটার সাথে আমরা এতটা পরিচিত না কেন না আর বিটিএম আর বিজেএম এর সাথে কিন্তু অনেক পরিচিত বিটিএমএ হচ্ছে কি মানে ওভারঅল বলে টেক্সটাইলের ইয়েগুলো ফেব্রিকের মিল টিগুলো তো ওইটার সাথে আমরা বিকেএম বিজেএম সবাই কারণ হচ্ছে ওরা তো ডিরেক্ট ইয়ের সাথে না এক্সপোর্টিং এর সাথে জড়িত এক্সপোর্ট বিজনেসের সাথে জড়িত গার্মেন্টস হওয়ার কারণে আর কি বেশি অ্যাপারেল সেক্টরে। এগুলো লিখে রাখো কারণ এগুলো হচ্ছে কি এগুলো তোমার জেনারেল নলেজ বুঝছো? বাংলাদেশ গার্মেন্টস এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। আমাদের ওই বইটা কমপ্লিট হয়নি। কোন বই? ভাইবার জন্য যেটা সবাই মিলে তৈরি হচ্ছে হয়ে যাবে। আর ভাইবার জন্য কিসের বই ভাইবার জন্য কিসের বই? ভাইবার জন্য হচ্ছে তারা একই পড়তেছে কয়টা টার্ম শিখাই হ্যাঁ বেসিক টার্ম এগুলো লাগে। ভাইবার জন্য হচ্ছে আমি বলেছিলাম না যে আমাদের একটা টেক্সটাইল ওইটার জন্য তো হচ্ছে ফার্স্টে যখন টেক্সটাইল অলিম্পিয়াডের প্ল্যান হয়েছে সে 2022 সালে হ্যাঁ 2022 বা 21 লাস্টের দিকে টেক্সটাইল অলিম্পিয়াড প্ল্যান করা হয়। তো তখন আমরা যে অর্গানাইজ করবো আমার স্টুডেন্টদের তো কোথা থেকে পড়তে হবে তো ওদের পড়ার জন্য পরে স্যার বলে যে আমরা একটা বই বের করি। তো ওই বইয়েরই কাজ চলতেছে আজকে প্রায় 1 বছর 1.5 বছর। হ্যাঁ ম্যাম এটার পৃষ্ঠপোষকটা কি মানে মেইন যে আছে সবাই সব সাবজেক্ট আছে। ডিপার্টমেন্ট টিচার যারা আছে তো এখান থেকে তো টিচার 21-22 সাল থেকে শুরু হয়েছে না তো টিচার আসতেছে যাইতেছে তাহলে কি বইয়ের অবস্থা এমন না যে টিচার চলে গেল বইয়ের মানে বই অফ লেখা অফ এমন কিছু না না বই লেখা হয়ে গেছে টিচাররা যাওয়া আসার সাথে এটা আসলে কানেক্টেড হচ্ছে আমাদের ফসলস আর বারবারেটর এডিট দিচ্ছে ওটা আর কি প্রসেসিং এ আছে। প্রসেসিং আছে প্রসেসিং হয়ে যাবে হ্যাঁ, ফাইনাল খুব চলছে বইটার মধ্যে ফাইসাল স্যারের জীবনী থাকবে জীবনে দিলে এই ফয়সাল স্যার যে বইটা লিখছে ওটা পড়ছো? জি ম্যাডাম স্যারের জীবনী জানো দিলে তো তোমরা পড়বে কেন ম্যাডাম ওই দিন ম্যাডাম আমাদের এলাকায় স্টাফ কোয়ার্টার এরিয়ার মধ্যে একটা ছেলে বলতেছে আমাদের বয়স অনেক বড় তো তোমরা কোন ভার্সিটি ইউনিভার্সিটি অফ স্কলার্স কিসে পড়ো টেক্সটাইলে ফয়সাল স্যারকে চিনো পরে বলতেছে ফয়সাল স্যার অনেক আগে বিজেএম এর মধ্যে নাকি ওনার স্টুডেন্ট ছিল না স্যারের স্টুডেন্ট ছিল আমি বিজেএম যদি নাকি স্যার তো অনেক আগে ইয়ে স্ট্রিক্ট রুলস এর ব্যাপারে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ
টার্ম কি আমরা শুনেছি কখনো? কি হতে পারে? কি মাহিন মাহিনের সামনে ওর নাম কি? রাব্বি ফজলে রাব্বি। আজকে কি তুমি ফার্স্ট ক্লাস করতেছো? জি ম্যাম। মাহিনের কি খুব পছন্দের বন্ধু? জিজ্ঞেস করে না ম্যাডাম। তাহলে মাহিনের এত দুষ্টামি আমি কখনো করতে দেখিনি। ম্যাডাম আরো অনেক দুষ্ট করতে মাইনে বড় হয়ে গেছে। আচ্ছা, চারটা টার্ম শিখাবো, সবসময় মনে রাখবা, হ্যাঁ? আচ্ছা, আগে এই দুটো শিখে নিই। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শুনে কি মনে হচ্ছে যে কি হতে পারে? ব্যাকওয়ার্ড মানে পিছনের দিকে এমন কিছু একটা লিংক। হ্যাঁ, ব্যাকওয়ার্ড আছে যে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড সামনে যাবে, ব্যাকওয়ার্ড পিছনে। এটা পিছনে আমি এই দুটো শব্দই বুঝছি এটা কিভাবে হয়? ধরো যদি আমি টেক্সটাইলের যে ফ্লো চার্ট সেটা তো অবশ্যই মনে আছে, তাই না? একদম ফার্স্ট হচ্ছে ফাইবার, তারপর স্পিনিং, তারপর ফেব্রিক, তারপর কি ওই প্রসেস মানে ওয়েট প্রসেসিং, হ্যাঁ, ডাইং বা প্রিন্টিং, আর লাস্টে হচ্ছে হলো Embroidery গার্মেন্টস ছিল, তাই না? তারপর রিটেল ছিল ম্যাম। দেন হচ্ছে হলো আমার হচ্ছে হলো রিটেলারের কাছে যাবে, কাস্টমারের কাছে যাবে, হ্যাঁ, মাঝখানে হচ্ছে আমার শিপিং আছে, শিপিং ধরো, তারপর হচ্ছে রিটেলার ধরো, দেন হচ্ছে আমার কাস্টমারের কাছে যাবে। বেসিক যে ফ্লো চার্ট সেটা কিন্তু এটাই, তাই না? এখন আমি যদি গার্মেন্টস কে আমার সেন্টার ধরি, তাহলে গার্মেন্টস এর পিছনে গার্মেন্টস কে সাপোর্ট দেওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হ্যাঁ। আর গার্মেন্টস এর পরে গার্মেন্টস তো শুধু আমি বাংলায় বসে থাকলাম বাংলাদেশে, সেটা তো হবে না। আমার বাংলাদেশ থেকে শিপিং করে আমার পোর্ট থেকে আগে আমার পোর্ট পর্যন্ত যেতে হবে, পোর্ট থেকে শিপিং করে আমার ডেস্টিনেশন কান্ট্রিতে যেতে হবে, ডেস্টিনেশন কান্ট্রি পোর্টে গিয়ে করে থাকলেও আমার হবে না। ওখান থেকে হচ্ছে কি আমার থার্ড পার্টির মাধ্যমে আমার রিটেল শপে আগে বায়ারের কাছে যাবে, বায়ার থেকে রিটেল শপে যাবে, দেন যে আমার কাস্টমারের কাছে যাবে। তো এই যে ফরওয়ার্ডিং যে বিজনেসটা যেটা এটা সাপোর্ট করে সেটা হচ্ছে ফরওয়ার্ড লিঙ্কেজ। সেম যদি আমি ফেব্রিককে আমার সেন্টার পয়েন্ট ধরি, তাহলে ফেব্রিকের জন্য এই স্পিনিং আর ফেব্রিক এই ফাইবার থেকে আসলো স্পিনিং গুলো, এটা হচ্ছে ওর ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। বুঝে গেছে? সাপ্লাই চেইনের খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার এটা, হ্যাঁ, ইম্পর্টেন্ট না, এগুলো হচ্ছে বেসিক, এগুলোর উপর দাঁড়ায় আছে পুরো ইন্ডাস্ট্রি। 14 প্লাস বুঝে গেছে? আচ্ছা, তারপর হচ্ছে আরো কয়েকটা টার্ম আমরা শিখি। horizontal structure, আর last এ দেখো horizontal structure কি? আচ্ছা, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আর ফরওয়ার্ড লিঙ্কেজ একটু লিখে রাখবে, তো বেসিক এগুলো জানতে হয়, হ্যাঁ। কম্পোজিট বলতেছি এগুলো এখন আমি যাইনি। ঠিক আছে, লেখা হয়েছে? আচ্ছা, এখন আমরা দেখব হরিজন্টাল স্ট্রাকচার কি, ভার্টিক্যাল স্ট্রাকচার কি, আর একটা আমি লাস্টে একটা টার্ম বলেছি কম্পোজিট ফ্যাক্টরি বলতে আমরা কি বুঝি ইন টার্মস অফ টেক্সটাইল ইন্ডাস্ট্রি, হ্যাঁ? আচ্ছা, যখন আমি ভার্টিক্যাল একটা স্ট্রাকচারের কথা বলবো, ভার্টিক্যাল স্ট্রাকচারের কথা বলে আমার কেমন হয়, একটা লম্বালম্বী ব্যাপার মাথায় আসে, তাই না? একটা লম্বালম্বী ব্যাপার মাথায় আসে, জাস্ট লাইক এটা, এটাকে আমরা কি একটা ভার্টিক্যাল স্ট্রাকচার বলতে পারি, তাই না? উপর থেকে নিচে আসছে। আচ্ছা, ভার্টিক্যাল স্ট্রাকচার ফ্যাক্টরিগুলোর বলা হয় সেটাকে যার হচ্ছে ধরো অন্য একটা কোম্পানি থেকে বা অন্য একটা কান্ট্রি থেকে আগে আমার শিপমেন্ট ডেলিভারি হলো, কি আগে ফাইবার আসলো, ফাইবার আমি ইম্পোর্ট করলাম, তারপর ইম্পোর্ট করে কি করলো আমার স্পিনিং ফ্যাক্টরি ইম্পোর্টেড ফাইবারটা দিয়ে আমার সুতা বানায় দিল, ইয়ার্ন বানানোর পরে স্পিনিং ফ্যাক্টরি থেকে এবার ফেব্রিক যারা ম্যানুফ্যাকচার করে তার স্পিনিং থেকে সুতা কিনে এনে ফেব্রিক করলো, ফেব্রিক বানানোর পরে ওর কাজ ওই প্রসেসটাই খালি, ওর কাজ হচ্ছে ওই প্রসেসটাই, জাস্ট আমি স্পিনিং
ইয়ার্ন নিয়ে আসলাম, এনে আমি ফেব্রিক ম্যানুফ্যাকচার করে ফেলছি, আমার কাজ শেষ। এখন আমার ফরওয়ার্ড যে আছে গার্মেন্টস, সে আমার থেকে একটা কাজ করবে, খালি, সেটা হচ্ছে আমার ভার্টিক্যাল স্ট্রাকচার। মানে হচ্ছে হলো ওর জাস্ট একটাই ফ্যাক্টরি স্পিনিং, আমরা যেমন আলাদা করে বলি যে কোথায় কাজ করে, স্পিনিং ফ্যাক্টরিতে, কোথায় কাজ করে, হ্যাঁ নিটওয়্যারে, বা হচ্ছে হলো তুমি ওভেনে আছো এরকম, হ্যাঁ। কিন্তু যখন এইটার মধ্যে হয় সবগুলা, না হয় অ্যাটলিস্ট কয়েকটা একই ছাদের নিচে হবে, সেটাকে আমরা বলি হরিজন্টাল স্ট্রাকচার। ঠিক আছে, মানে হচ্ছে আমরা যে গেলাম না ইয়েতে, শুধু ফাইবারটা ঢুকে একবারে ম্যাডাম শার্ট হয়ে বের হবে, এটাই এটা ম্যাম ফাইবার হয়ে ঢুকবে। হ্যাঁ ফাইবার আমরা যে ইয়েতে গেলাম কি জানি না, বেটেক্স BETX ছিল। আচ্ছা বেটেক্সে এরকম ছিল যে ওরা হচ্ছে ফাইবারটা এনেছে, না ওরা কি আর নাম ছিল না ফাইবার ম্যাম নিটিং এর জন্য ফাইবার ছিল না, নিটিং ছিল তো ম্যাম স্পিনিং ছিল না। ফাইবার স্পিনিং তো ছিল না, আমাদের আমরা ফেব্রিকের রুম, শুধু হ্যাঁ ফেব্রিক হ্যাঁ দেখলাম, আমরা তো ঢুকতে স্টোর রুমে ম্যাম স্টোরেজে ছিল তো, সোয়েটারের জন্য নিটিং ছিল তো। আরে যা, নিটিং তো থাকবে কিন্তু ইয়ার্ন ছিল না, স্পিনিং ছিল না, না। তারা বাইরে থেকে ফেব্রিক নিয়ে আসে আর গোডাউনে নিয়ে ছিল শুধু হ্যাঁ fabric বাইরে নিয়ে থেকে আসে। ইয়ার্ন নিয়ে আসে। হ্যাঁ আমরা ফার্স্টে ঢুকতেই গোডাউনে এত বড় বাইরে থেকে yarn আর fabric ফাইবার ঢুকায় হ্যাঁ ইয়ার্ন মানে আর fabric ও আনে। ফেব্রিক মানে ম্যাম এই যে জ্যাকেট টাইপ প্রোডাক্ট তৈরি করার জন্য আর ফেব্রিক ইম্পোর্ট করে। ইম্পোর্ট করে। হ্যাঁ কারণ হচ্ছে জ্যাকেটের ফেব্রিক তৈরি করার জন্য ওদের যে ইনফ্রাস্ট্রাকচার জাস্ট একটা বিল্ডিং, ওদের ওখানে এখনো স্ট্রাকচারটা পুরো। সো আমরা বেটেক্সকে আমরা কি বলবো জানো, আমরা বেটেক্সকে হরাইজন্টাল বলবো না, বেটেক্সকে আমরা বলবো কম্পোজিট। কারণ ও তো দুই তিনটা ও বাইরে থেকে ফেব্রিকও আনতেছে, আবার ও ইয়ার্নও নিচ্ছে, কিন্তু হচ্ছে ওর মধ্যে দুই তিনটা আছে ফুল, এখনো ওর ইয়েটা হয় নাই, সাপ্লাই চেনটা এখনো ফুললি ও নিজের কি বলছে স্বনির্ভর হয় নাই। হ্যাঁ কিন্তু চিন্তা করো যে ইয়ে আছে না, কি জানি বলে রে, কি সালমান ওই লোকটার যে কোম্পানি ইয়েলোর যে ইয়ে, হ্যাঁ সালমান এফ রহমানের যে কোম্পানিটা ইয়েলো ব্র্যান্ডটা যে কোম্পানি, ওটা জানি কি নাম, বেক্সিমকো কিন্তু বিশাল বড় গ্রুপ যেগুলা হ্যাঁ 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 বড় বড় গ্রুপ যেগুলা, ওরা নিজেদের একটা স্ট্রং সাপ্লাই চেইন তৈরি করে ফেলছে। হ্যাঁ হামিংগো, বেক্সিমকো, তারপর হচ্ছে হলো ইয়ে টিবিএল, তারপর হচ্ছে এখন আরো কি ওই যে সারার কিছু জানি, সারা কোনটা সেইলর যে হাইপিরিয়ন, ওরা কিন্তু নিজেদের একটা স্ট্রং সাপ্লাই চেইন তৈরি করে ফেলছে। ওরা বাইরে থেকে জাস্ট ফাইবারটা আনতেছে, যেহেতু বাংলাদেশে আসলে ওরকম আমরা ফাইবার পাচ্ছি না, আমাদের দেশে ওই ইয়েটা নাই, ন্যাচারাল রিসোর্সটাই নেই, কটন ওরকম হাই কোয়ালিটি কটন নাই। সো আমরা ওরা জাস্ট বাইরে থেকে কটন আনতেছে, এখানেই ওরা সুতো তৈরি করে ফেলতেছে, বা খুবই হয়তো অল্প কিছু সুতা ওরা সোর্সিং করতেছে, বাকিটা নিজেরাই ডেভেলপ করতেছে। হ্যাঁ বেশি বড় না ইপিলনে তো অনেকগুলো প্রজেক্ট অনেকগুলো, বাট আপনি কোন রাজ্যে গেছেন? আমাদের ওই মদনপুর যেটা, মদনপুরেও গিয়েছি, আর হচ্ছে মিরপুরে গিয়েছি। ওইটা মিরপুরেরটা কোথায়? মানে মিরপুরেরটা হচ্ছে ডেকো চিনো, ডেকো ইস্যু। এটা কততে করছে? এটা বলেন একে করছে? আর মিরপুরের আমি ভালো মতো চিনি না, কিন্তু আমি ইন্টার্ন করছি হচ্ছে ডেকোতে, সেটা ছিল মিরপুরে। ডেকোর দুইটা বিল্ডিং, পাশে হচ্ছে ইপিলিয়ন ছিল, মানে ইপিলিয়ন আর ফ্যাক্টরি ছিল নাকি কোনো অফিস টফিস? ওটা হচ্ছে গার্মেন্টস ছিল, দুইটা বিল্ডিং মিরপুরে কোনো। আর ওদের গ্রিন প্রজেক্টে যাওয়া হয়নি। গ্রিন প্রজেক্ট কোনটা? গ্রিন প্রজেক্ট আরেকটা আছে, এটাও তো বলে গ্রিন প্রজেক্ট নাকি? এটাও নাকি গ্রিন? কিন্তু ওভারঅল ইপিলিয়নের স্ট্রাকচার ভালো, স্যালারি স্ট্রাকচার ইয়ে হয়ে গেছে তো, ক্যাম্প হয়ে গেছে। শুনে শুনে স্যালারি স্ট্রাকচার ভালো। স্যালারি স্ট্রাকচার আমাদের সময় যারা জয়েন করলো ওদেরও খুব তাড়াতাড়ি ফিনিশ হয়ে গেছে, মানে এক বছরের মধ্যে ফিনিশ। একটা যে ডিমান্ড থাকে, যেমন হামিং গ্রুপ এখন টপে আছে, ইপিলিয়ন কিন্তু ছিল, বাট কি কারণে জানি একটু দেরি হয়ে গেছে, কোনো একটা কারণে। আমি গিয়েছিলাম গ্রিন ফ্যাক্টরি ডেকোতে, তো ইন্টার্ন করেছি, ডেকোর যে গ্রিন ফ্যাক্টরি ওটাতে গেছিলাম, যে আমি এত অবাক হয়ে গেছি। আরো কয়েক বছর আগে, 4 বছর 5 বছর আগে গিয়েছিলাম, মানে তখনই আমি এত ওদের মডার্ন মেশিন দেখছিলাম, দেখে আমার কাছে খুব অবাক লাগছে। ইভেন তোমার বেটেক্সের যে ইউনিট প্রোডাকশন সিস্টেমটা দেখলাম আমার করতে যায়, এটা তখনই হচ্ছে ডেকোতে ছিল। হ্যাঁ এটা তো হিসেবে একটা রবট টেবিল ছিল। হ্যাঁ জাস্ট হচ্ছে হলো উপর দিয়ে চলে যায়, ক্রিমটা উপর দিয়ে। তারপর হচ্ছে হলো তোমাদের ইয়েতে দেখবা প্রেসিং এর জন্য হচ্ছে ওদের একটা ডামি প্রেসিং ছিল, ডলার, মানে তোমার ড্রেসটা তুমি একটা ডামির উপর পরায় দিবা, ওই হচ্ছে এয়ার প্রেসার দিয়ে আয়রনিংটা পরায় ফেলে বা সুতার মতো সবকিছু সরায় ফেলে। তো ওগুলা
এইগুলো আছে। আর তখন দেখে আমি খুবই অবাক হয়েছিলাম যে বাবা এত কিছু আছে, আমি কিছুই তো জানি না। এখন তো টেকনোলজি আরো অনেক এগুলো বললে তো আমি নিজেদের ভয় লাগে। আমাদের তো জায়গা দেবো না, আমাদের এই কাজ করার জন্য রোবট দিয়ে মেশিন আছে, হ্যাঁ এখন আমাদের হিউম্যান দরকার। এটা কিন্তু আলটিমেটলি এই দিনটা খুব বেশি দূরে নেই। আগে সবকিছু এই দিনটা আসলে খুব একটা দূরে নেই। মেশিন একটা সেটআপ দিয়ে রাখছে, ও অনুযায়ী কন্ট্রোল করতেছে, তাই ইঞ্জিনিয়ার এখানে দরকার নেই। ইঞ্জিনিয়ারদের কোনো দরকার নেই। এটা টেনশন ম্যাডাম। না ইঞ্জিনিয়ার দরকার আছে, ওয়ার্কার দরকার। ওয়ার্কার ম্যাম ইঞ্জিনিয়ার না, দরকার। ইঞ্জিনিয়ারও বেশি দরকার নাই, কারণ হচ্ছে আমার প্রোগ্রাম কন্ট্রোল তো আমার যেখানে আগে 10 জন লাগতো লাইন চালাতে, এখন আমার 2 জন হলেই হয়ে যায়। কয়েকদিন পরে একজন হয়ে যায়। সিএসসি ইঞ্জিনিয়ারটা জায়গা বলে। সিভিলের সঙ্গে দরকার হবে। না সিএসসি যত ইঞ্জিনিয়ার তো টেক্সটাইল সবাই তো আর পাবে না। থাক মন খারাপ করার কথা না বলি। আর কম্পোজিট হচ্ছে আমরা যেটা গেলাম বেটেক্সটা কিন্তু কম্পোজিট ফ্যাক্টরি ছিল, ঠিক আছে? ম্যাম কম্পোজিট কি? ওই যে তুমি যেটা সবগুলো একসাথে যেটা পার্টিকেল স্ট্রাকচারটারই মানে একটা ফর্ম হচ্ছে কম্পোজিট। ও মানে আমার একসাথে নিচে সব সরি পার্টিকেল না হরিজন্টাল। ঠিক আছে। মানে আমার হরাইজন্টালকে আমি পারফেক্ট হরাইজন্টাল কখন বলতে পারবো, যখন আমার আন্ডারে সবগুলো আছে। স্পিনিং আছে, ফেব্রিক আছে, গার্মেন্টস আছে, আবার আমরা একটা Shipping পারফেক্ট একটা শিপিং করার জন্য আমরা একটা ভালো একটা সাপ্লাই চেইনের ইয়ে আছে। বাংলাদেশের মধ্যে আমার কোথায় রিটেল বেশি? শপও আছে। সেটাকে আমি হরাইজন্টাল বলতে পারবো। যে বেক্সিং ফর এক্সাম্পল দিলাম, ইয়েলোর যেটা, হ্যাঁ ওইটা হচ্ছে আমি একটা ভালো একটা হরাইজন্টাল। আর কম্পোজিট হচ্ছে কি আমার পুরোটা নাই, বাট হচ্ছে আমি রাইজিং আমার ডেভেলপমেন্ট করার একটা থিংকিং আছে, বাট আমার এগুলো আমি দিতে পারি। কয়েকটা প্রসেস আপনার ক্যাপাসিটি আছে। বাংলাদেশের মধ্যে কোনটা বেশি আছে, কোন স্ট্রাকচার? কম্পোজিট বাংলাদেশের মধ্যে একটা সময় শুধু ভার্টিক্যাল ছিল, গার্মেন্টস দিয়ে ভর্তি ছিল, ব্যাগের ছাতার মতো গার্মেন্টস ছিল, হ্যাঁ মানে বাইরে থেকে কাছে কাপড়টা দিয়ে দিত, ওরা হ্যাঁ বানায় বানায় দিয়ে দিত। বানায় পাঠা দিত, হ্যাঁ। আর এখন ইদানিং যেটা ইয়ে হচ্ছে সেটা হচ্ছে কম্পোজিটের দিকে মানুষ যাচ্ছে বেশি। কম্পোজিটই দরকার। আর বড় কোম্পানিগুলো ছোটগুলোকে কিনে নিয়ে আরো বিশাল বড় হয়ে ওরা একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করে দিচ্ছে। তোমরা কয়টা ইন্ডাস্ট্রিতে গেছো? ইয়ে তো অনেক জায়গায় গেছো, শান্ত ওরা। কি ভাই? মেয়েরা কই গেছো? আমার বাসার সামনে ম্যাডাম জুট ফ্যাক্টরি আছে, বুঝছেন? জুট ফ্যাক্টরির মধ্যে গেছি। জুট ফ্যাক্টরি কেমন? আমি কখনো যাই। জুট ফ্যাক্টরি এক মালিকের 4টা ফ্যাক্টরি, অনেক বড় বড়, এক একটার মধ্যে 200-300 লোক। ম্যাম আমার আশেপাশে তো শুধু বড় বড় গার্মেন্টস আছে। আমি যে আর জুট বড় ফ্যাক্টরির বড় না, মধ্যে ওগুলো ছোট ছোট মানে গাড়ি। ওইটাও না, বাট কয়েকটা আছে একটু বিস্তৃত। দেখি যে মনে করেন আশেপাশে যাকে শুনবেন সেই চাকরি করে ওইখানে। আমি যেখানে থাকি ওরকমই অবস্থা। তবে আমি তোমাদেরকে সাজেশন দিব কি জানো, যে কেউই হচ্ছে ইন্ডাস্ট্রির এক্সপেরিয়েন্সটা ছাড়া থাকবে না। জব করতে হলে আগে ইন্ডাস্ট্রিতে তোমার যেতেই হবে। ইন্ডাস্ট্রি হচ্ছে হলো পড়াশোনা করো, মাস্টার্স করো, যা মন চায় তা করো, ইন্ডাস্ট্রি ছাড়া কোনো হবে না। মার্চেন্টাইজার হইলো 10 বছর আগে করতে হবে ফ্যাক্টরিটা। তারপরে মার্চেন্টাইজিং এমএনসিতে যদি সুযোগ পাও তাহলে তো যাবাই, কারণ এমএনসি তো তোমার আলাদা কিছু নেই, ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড যদি মার্চেন্টাইজিং তুমি তো বোথ ফেব্রিক টেকনোলজিস্ট যাই হোক, তুমি তো মার্কেটের সাথে কানেক্টেড, ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড। সেটা আমি বলতেছি যে কারো যদি টিচিং প্যাশন হয় বা বিসিএস প্যাশন হলে তো সেটা আলাদা ইস্যু। বিসিএস এর টেক্সটাইলের কি খাতা আছে? বস্ত্র এবং ওই যে পাট বস্ত্র মন্ত্রণালয়। না ওটা তো টেক্সটাইল ম্যাজিস্ট্রেট হয়ে যাও। ম্যাজিস্ট্রেট হওয়ার সমস্যা নেই, টেক্সটাইল তো না করছো। কে তোমাকে মানা আমি ম্যাজিস্ট্রেট হইলো না। ম্যাজিস্ট্রেট হলে তুমি বাংলাদেশে থাকতে পারবে না, তোমার হয় পিড়া কাটবে, তুমি বাইরে আমি কি বলে, আমি থাকলে কেউ সবাই একদম স্কলারশিপ পাবে। আচ্ছা সেটাই হচ্ছে টিচিং এ যাওয়া, যেখানে যাও আগে হচ্ছে ইন্ডাস্ট্রিতে জব করো। ইন্ডাস্ট্রি ছাড়া কোনো কথা নেই। ইন্ডাস্ট্রিতে জব করে না আসলে তুমি স্টুডেন্টদের সামনে দুটো কথা বলে 3 নম্বর কথায় যে তোমার আটকে যেতে পারবে। যে মূল বিষয় আর পড়ার বিষয় তো অনেক আলাদা। আমাদের ফ্যাকাল্টির মধ্যে যেমন হচ্ছে আমি আমার নিজের ইন্ডাস্ট্রিয়াল এক্সপেরিয়েন্স কিন্তু মানে 4 বছর আগে, আমার নিজেরই এখন মনে হয় যে আমার তো আরো ইন্ডাস্ট্রিয়াল নলেজ দরকার ছিল। ম্যাম কতদিন করছি? হ্যাঁ আমি 8 মাস তো আন্ডার ছিলাম। ফ্যাকাল্টিতে কে সবচেয়ে বেশি এক্সপেরিয়েন্স হবে মানে ফ্যাক্টরি ক্ষেত্রে? মানে বেশি সময় জব খায়রুল করছে। স্যার না? খায়রুল স্যার খায়রুল স্যার কয় বছর করছে আনুমানিক? 3-4 বছর তো করেছি। না ফয়সাল স্যারই করেছে, ফয়সাল স্যার মনে ওই ফয়সাল স্যার সারা জীবনে তো শুনলাম টিচিং করতেছে। ওনার জীবনটা তো তোমার তুলনায় অনেক বড়।
ছোট থেকে 2000 বলতেছে যে 2002 থেকে নাকি টিচিং প্রফেশনের সাথে জড়িত। 2011 বা 12 থেকে জানি। আরে 2 থেকে স্যার যখন এসএসসি দিছে তখনও স্যার পড়াইতো, এটা বলে। হ্যাঁ, teaching মানে ওই যে স্টুডেন্ট পড়াইতো। এটা বলে। খালি মানে ফ্যাক্টরির কথা বলনো শুনে নেব, ঠিক আছে? স্যার বলে, বলছে BBL তো। কথা বলে, স্যার BBL এ চাকরি। স্যার বলে তো। BBL এ করতো, তারপর হচ্ছে ওদের দীপক না আমার বলছে পার্সোনালি না, তোমার বলতে না আমি শুনলাম। ক্লাসেই তো বলে স্যার। আচ্ছা শেষ, আমরা 4টা না 5টা নতুন জিনিস শিখছি। এগুলো আপনারা জেনে রাখুন। যেগুলো পরীক্ষা আসলে কেমন হবে যে বুঝাই ম্যাম আজকে আর কিছু না শিখি, ম্যাম অনেক কিছু ঘরে এগুলো পরীক্ষায় আসবেই না। আচ্ছা, আসছে এগুলো মানে। জানার জন্য। প্রশ্নটা কি মানে কি বলতে কি বুঝাবো কি? ধরো আপনি সব কোয়েশ্চেন সেট করলাম, এই 2 মার্কের কোনো কোয়েশ্চেন দিতে পারতেছেন। আমি বিজিএম, বিকেএম, বিটিএম ঠিক আছে? ম্যাডাম কিন্তু সহজ স্ট্রাকচারের কোশ্চেনের কথা বলতেছি। আমি সহজেই দিই, না পারলে থ্যাংক ইউ। আচ্ছা, কঠিন কিছু আর পড়াবো না, খালি হচ্ছে কার্টেসিয়ান আর কম্বিয়ানের এটা দিয়ে প্রজেক্ট। ম্যাম আমার ইয়ানের ফিউচার ফার্স্টে কি আসবে? কার্ড কম দিয়া এগুলো ও। কার্ড মানে এটা ফ্লোচার্ট। ফ্লোচার্টে ম্যাম ব্লোরুমের পরে হচ্ছে গোল রুমের আগে একটা পার্ট আছে সেটা কি? ম্যাম বিল ম্যানেজমেন্ট কি বলা কথা যা করে এইগুলো ভুলে গেলে চলবে ম্যাম। রাব্বানি স্যার যেভাবে পড়াইছে বাবা। বিল ম্যানেজমেন্ট তারপর একদম ফার্স্ট আমরা ইনপুট কি দেব জানো? বেল। প্রসেসটা কি হবে? বেল ম্যানেজমেন্ট। Lab. হবে বেল ম্যানেজমেন্টে ল্যাব বের হয়, মানে সিলেকশন অফ বেলস। ব্লোরুম মাথায় আসে। এগুলো মুখস্থ করে লাভ কি? কারণ তো মুখস্থ তাও তো পরীক্ষার সময় দেখতে হবে না। কারণ আমি দেখলাম যে যারা ইঞ্জিনিয়াররা যে বসে তাদের সামনে ফ্লো চার্টের এমন বড় বড় স্ট্রাকচার এমনি নিয়ে বসে থাকে সামনে কিছু হইলে দেখে দেখে কাছে ওরা ইঞ্জিনিয়ার, ধরো চোর। শুধু মাথায় কিছু নেই। আচ্ছা, বেল ম্যানেজমেন্টের পরে কি ম্যাম হয়? শান্ত কিন্তু ওই প্রসেসে যাওয়ারই চিন্তা ভাবনা করছে। এই বুদ্ধিটা হয়তো ছিল আমি তুমি তো দিলা যে আমি তো তোমার কাছে প্রথমবার শুনলাম এই কথা। আচ্ছা, তো তোমরা তো ঝগড়া করো। বেল ম্যানেজমেন্টের পরে কি? ব্লোরুম ডো রুমে আমার ইনপুট কি যাবে? ম্যাম এখানে তো বেল যাবে, এই সিলেক্টেড বেলস। জিনিসটা যাবে, মানে সিলেক্টেড বেলস গুলো আমার ডো রুমে। নতুন লাগতেছে মানে তোমাদের কি এই জিনিসটা নতুন লাগতেছে? না আমাদের লাগছে না, ওদের তো লাগবে। তো এজন্য এখন ম্যাম ওদের লাগবে, আমাদের তো নতুন লাগবে। আচ্ছা, আমাদেরকে ভুলে গেছে, ওরা এত কম ইন্টারেকশন করে, আমাদের কথা তো মনে ছিল না। এই, আওয়াজ কই? ডাক্তার স্যার তোমার বুঝছো? তাহলে বলো না কেন? ওরা তো বুঝছে, ওরা তো কথা বলতেছে আমার সাথে, তোমরা চুপ করে বসে আছো কেন? ওর নাম কি জানি? আমার আশরাফ। আশরাফ। আর ও হচ্ছে নাম ভুলে গেছে, আপনি বলো কি? আশা। 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 আশা আর আশরাফুল, তোমরা কি কিছু বুঝেছো? জি ম্যাম। কি বুঝেছো বলো? হ্যাঁ? আমি তো বাইরে ছিলাম ম্যাম। না না মূল বিষয় হচ্ছে এগুলো আমরা প্রথম প্রথম বুঝতে আমাদের 2-3 সপ্তাহ লেগে গেছে। সেটাই তো কথা, ওরা তো কথা বলতেছে না। 2-3 সপ্তাহ লাগছে। বেল কি ছিল? পথ বেল, কাটা বেল, বেল শরবত বানাইতে পারবা? তাহলে বেল কি? বের হচ্ছে দরজা করে চাপ চুপ থাকো তুমি। ওইটাই তো হ্যাঁ, তাহলে আমি ইঞ্জিনিয়ার বেল কি? পথ বেল, ভর্তা করে খাবা? বেল হচ্ছে হলো লাস্ট ক্লাস আমি বলছি বেল কি, ও মনে হয়েছে। বেল হচ্ছে হলো একটা ফল, আমরা সুতার কি দেখছো না, কোন দেখছো না? না, সুতার কোন বেল না, আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। সুতা আমরা কিসে পেঁচাই রাখি? একটা কোণে পেঁচাই রাখি, 2 কেজি 2.5 কেজির একটা প্যাকেজ, সেটা কি সুতা পেঁচানোর জন্য। এখন তুমি কি তুলা দেখেছো? তুলা কি এমন 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 থাকে না? তা তুলাকে কেন কোনো কিছুতে জড়ায় বা বস্তায় ভরে তো আর হাজার হাজার কেজি বস্তা, এক বস্তা তুলার মধ্যে তোমার অর্ধেক থেকে বাতাস, সেটা কি কোনো এখন তুমি যখন ও হাসতেছো কেন? ম্যাম ওই যে এক বস্তা তোলার মধ্যে বাতাস থাকে
থাকে এটা মনে হ্যাঁ, এটা তো স্বাভাবিক। এক বস্তা তুলার মধ্যে অর্ধেক বাতাস থাকে না? এখন ধরো তুমি আমাদের দেশে সুতা আসে কোথা থেকে? ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে আসে, চায়না মিশর থেকে আসে না? মিশরের সবচেয়ে বেস্ট কোয়ালিটির সুতা পাওয়া যায়। মিশরের যে Fiber। কাপড়টা খুবই ভালো। হ্যাঁ, তো মিশর থেকে ধরো আমার একদম বেস্ট কোয়ালিটির আমি কাপড় বানাবো অনেক দামি, সেজন্য আমি মিশর থেকে সুতা আনবো। ধরো আমি বস্তায় করে আনলাম, আমি যে ইয়েতে শিপে করে আনি, প্রত্যেক কিউবিক ফুটের জন্য আমার কি ডলার পেমেন্ট করা লাগে? টাকা না ভাই, ডলার। বাড়ে আজকে বেড়ে গেল 20 টাকা, 100 থেকে 120 টাকা লাভ দিয়ে গেল। আমার কি প্রত্যেক কিউবিক ফুটের দামও আমার প্রায় দ্বিগুণ তিনগুণ বেড়ে যাবে, তাই না? এখন আমি যদি ওখান থেকে বস্তায় করে, চটের বস্তায় করে তুলা আনলাম, অর্ধেক থাকলো বাতাস, আমি কি বাতাসকে অর্ধেক টাকা দিব? এটা কি কোনো ইকোনমিক্যাল কথা? বিজনেস কি? প্রত্যেকটা কথায় সময়, সময় কি টাকা? কথা বলতে হ্যাঁ, কথা বলতেই টাকা, সময় মানেই টাকা। তোমাদেরকে আমি 2 মিনিট তাকাইলাম মানে আমি টাকা নষ্ট করে ফেললাম, টাকার আমার দরকার নেই বাবা, সময় নেই। এখন আমি যদি ওরকম করে বস্তায় করে তুলা আনতে চাই, আমি অর্ধেক টাকা কি বাতাসকে দিয়ে দিচ্ছি। সেজন্য আমার বুদ্ধিটা কি করতে হবে? বুদ্ধিটা হচ্ছে এই বেল। বেলের মধ্যে 300-400 কেজি তুলা একসাথে আমরা সব বাতাস বের করে কম্প্যাক্ট করে ফেলি, ভিতর থেকে একদম সব বাতাস সাকশন দিয়ে সরায় ফেলে জাস্ট একটা কম্প্যাক্ট, ওটার মধ্যে 300 কেজি খালি তুলাই, বা আচ্ছা 300 কেজি বললে ধরো আমি 280 কেজি তুলা, 20 কেজি বাতাস থাকলো আর কি, ধরো আমি যদি ধরে নিই। হ্যাঁ, তো এরকম একটা কম্প্যাক্ট স্ট্রাকচার আমরা তৈরি করি। কেন কম্প্যাক্ট স্ট্রাকচার তৈরি করি? ধরো একটা বেলের স্ট্রাকচার কেমন হবে জানো? ধরো এটার অর্ধেক, ধরো এখানে 2টা বেলের জায়গা হবে। এই 2 বেলে ধরো তোমার 800 কেজি না 500 কেজি তুলা আছে। 500 কেজি তুলা যদি তুমি বস্তায় ভরতে চাইতে এই জায়গাটা পুরো ভরে যায়। এই রুম ভরে যায় তো না? আচ্ছা না, এত বেশিও বলা দরকার নেই, না। না ধরো যে আমার এই বস্তার জায়গাটা মধ্যে আছে। পুরো সিলিং পর্যন্ত এই জায়গাটা আমি ভরে ফেলতাম, সেটাকে পুরো এই জায়গাটা আমার টাকা দেওয়া লাগতো। এখানে 500 স্কয়ার ফিট আছে, ধরো 400 না 250 থেকে 300 স্কয়ার ফিট জায়গা আছে ধরে নিলাম আমরা, সেই জায়গার টাকা। আর এখানে দেখো 2টার মধ্যে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, আর এখানে 2টা, 8 স্কয়ার ফিটে আমরা আটা ফেলতেছি, ঠিক আছে? সেটা কি করতেছি? এর জন্য হচ্ছে আমরা একটা কমপ্লেক্স স্ট্রাকচার আমরা করি, ভিতরে সব বাতাস বের করে ফেলি, একটা জাস্ট ওটার মধ্যে জাস্ট তুলাটাই থাকে, ঠিক আছে? তারপর হচ্ছে ওরকম আমরা হাজার হাজার বেল কন্টেইনারে করে শিপমেন্ট সমুদ্রে পাড়ি দিয়ে আমাদের দেশে পোর্টে চলে আসে। বুঝে গেছে? সেটা হচ্ছে বেল। এখন আমরা এত বেল আনলাম, সব বেল কি আর সেম কোয়ালিটির ফাইবার থাকে? না, থাকে না। কিছু থাকে ভালো কোয়ালিটির ফাইবার, আর কিছু কোয়ালিটি কি ভালো কোয়ালিটির ফাইবার কোনটা? যাদের লেন্থ বেশি, তারপর হচ্ছে ফাইননেস ভালো, লেন্থ ভালো, ম্যাচিওর ফাইবার, সেটা কি ভালো কোয়ালিটির বেল। আর কিছু ফাইবার কি থাকে যেগুলো হচ্ছে হলো শর্ট ফাইবার থাকতে পারে। হ্যাঁ, সো সেই জন্য আমরা করি কি, সব টাইপের বেল তো আমি কিনে আনছি ফ্যাক্টরিতে। এখন হচ্ছে আমার গ্রেডিং করা থাকে উপরে, যে এটা হচ্ছে হলো আপল্যান্ড, কোনটা আমেরিকান আপল্যান্ড, গুড, কোনটা ফেয়ার, কোনটা মিডিয়াম, এরকম করে উপরে আমার মেনশন করা থাকে। তারপর আমার ফ্যাক্টরিতে এসে বেল ম্যানেজমেন্টটা কেন করি? ধরো আমি একটা লাইনের বা একটা স্পটের জন্য সব গুড ফাইবার দিয়ে দিলাম, গুড ফাইবার থেকে আমার ভালো সুতা তৈরি হলো। পরের স্পটে যদি সবগুলো শর্ট ফাইবার পড়ে তাহলে কি ওই সুতার কোয়ালিটি একদম বাজে হয়ে যাবে। সেজন্য করা হয় কি, বেলগুলোকে একসাথে ম্যানেজমেন্ট করা হয়, যাতে একটা ভালোর সাথে একটা খারাপ, একটা ভালোর সাথে একটা খারাপ, এভাবে পারফেক্টলি যাতে আমি ব্লো রুমে ফিট দিতে পারি। সেজন্য আমার যেটা করা হয় সেটা হচ্ছে বেল ম্যানেজমেন্ট। বুঝে গেছে? তারপর আমার বেল ম্যানেজমেন্ট থেকে আমি বেলগুলো মানে সিলেক্ট করি, ওই সিলেক্টেড বেলগুলো পরে আমি ব্লো রুমে ফিট দিই। বেল ম্যানেজমেন্ট বুঝে গেছে? আশা করি বুঝা গেল। বলো বলো বারবার। প্রথমে বেল থেকে যদি আসি, আমি বলবো না, বলো। যদি আমরা মানে কটন এক্সপোর্ট করতে চাই, তখন সরি ইম্পোর্ট করতে চাই, তখন সেখানে অনেক বাতাস থাকতে পারে। সে বাতাসগুলোকে অনেক বাতাস থাকতে পারে না, সেটা অনেক স্পেস নিতে পারে। বাতাস এসব ওয়ার্ড ইউজ করবে, এগুলো আমি বোঝানোর জন্য বলছি। প্রফেশনাল কোথাও যদি বলে দেয় তোমাকে কে বলছে বাতাস থাকতে পারে, কিছু বকা খাবা, বলবা যে কটন যদি, যেহেতু কটন কি টাফটা করে থাকে, হ্যাঁ মানে একটু ফ্লাফি জিনিস, হ্যাঁ, সো হচ্ছে এটা যখন আমি ইম্পোর্ট করবো এটা অনেক স্পেস নেওয়ার দরকার। হ্যাঁ হ্যাঁ, তারপর বলো। ওই স্পেসটাকে কমানোর জন্য ওই কম্প্যাক্ট একটা প্যাকেজ আমরা প্যাকেজ তৈরি করতে, ওটাকে বেল বলে। ম্যাডাম 4
কেজিকে 2 কেজি বানানো 4 কেজিকে 2 কেজি না 4 কেজিকে 500 গ্রাম বানানো হবে 500 গ্রাম বেল ঠিক আছে বুঝে গেছে এবার হচ্ছে আশা আমাকে বলো বুঝা বলো সেম জিনিসই যখন আমরা অন্যরকম এখানে স্নিকা বাংলাদেশে রান্নার জন্য সুতা মাত্র নিয়ে যাস তুলা তুলা ফাইবার পুলা পুরো ওপেন হবে ফাইবার তখন একটা বস্তা দিয়ে আনতে গেলে আমার বস্তা বস্তা মানে কি বলতেছে কি কথা বলছো না যে ধরো তুলা ধরো তুমি আনো অনেক স্পেস লাগবে তুমি চাইলে কিন্তু 400 কেজিতে পুরো রুম ভরে ফেলতে পারো সেটা কি অনেক জায়গা চাই যেটা প্রত্যেক জায়গা কমানোর জন্য আর কি আমরা আচ্ছা এবার হচ্ছে সিলেক্টেড বেল দিয়ে আমরা ব্লোরুমে ঢুকলাম ব্লোরুম থেকে কি বাইর হবে কার্টুন বেল ল্যাব দেখ জি শিওর এইটা শিওর ম্যাম 200% শিওর ফর্ম হবে আচ্ছা এখন আমার 13 ব্যাচ 14 ব্যাচ কি বুঝিয়ে বলো তো ব্লোরুম জিনিসটা ডোরুম হচ্ছে যেখানে বেলটাকে খোলা হয় খুলে তুলাকে মিক্সিং করা হয় যে ভালো কোয়ালিটি বা একটু লো কোয়ালিটি মানে আমি যেই কোয়ালিটির ইয়ার্ন চাচ্ছি সেই হিসাবে আমি একটা পার্সেন্টেজে তুলাগুলোকে মিক্স করব এবং এখানে ময়লাগুলো পরিষ্কার করা হবে ক্লিন করা হবে দেন তুলাগুলোকে আরও লাইট করা হবে যে কম্প্রেস ছিল সেটাকে তো ছাড়াতে হবে ফাইবারগুলোকে একটা একটা কম্প্রেস আকারে ছিল না বেলে তো তুলাগুলোকে হচ্ছে ফাইবারগুলোকে একটা একটা করে অ্যালাইন করা হবে স্ট্রেট করা হবে ইভেন করা হবে ওগুলো তো এত কাজে কিছু করা হবে না ম্যাম জাস্ট এখানে কি করা বেলটা ওপেন করা হয় ম্যাম Mixing বেলটাকে blending. ওপেন করার পর ফাইবারগুলো ইন্ডিভিজুয়াল করা হয় ইন্ডিভিজুয়াল করার ইন্ডিভিজুয়াল করা হয় না। Carding এখানে এ মিক্সিং ব্লেন্ডিং করা হয় ম্যাম হুম। মিক্সিং ব্লেন্ডিং মানে এখানে জাস্ট শুধু মিক্সিং ব্লেন্ডিং এ করার পর ল্যাব ফর্ম আকারে বের হয়ে আসে আর কোনো টাস্ক করা হয় না না এখানে এখন ডার্ক হচ্ছে 14 ব্যাচ মজার কিছু জিনিস দেখো আমরা এখানে সবগুলোর একটা একটা ইনপুটের একটা একটা করে ছবিও আছে ঠিক আছে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এখানে আমি কি দিয়েছি বেল ওর ওজন কত বলেছি 400 কেজির একটা কম্প্যাক্ট জিনিস ওর ইনপুট কি সিলেক্টেড বেল্টে অনেক বেল থাকতে পারে ভালো কোয়ালিটি খারাপ কোয়ালিটি সব মিলাই আমরা একটা আচ্ছা এখন তুমি আমার মাথায় ধরতে হবে যে এখানে একটা 400 কেজির বেল আমার ইনপুট একদম ফাস্ট স্পিনিং এর একদম মেইন ইনপুট এটা কিন্তু আমার আলটিমেট আউটপুট কি একদম চিকন একটা সুতা আলটিমেট আউটপুট কি একদম চিকন একটা সুতা ম্যাম ল্যাব এই ধরনের চিকন তুলার আস্তর হবে না লম্বা আমি আলটিমেট আউটপুট বলতেছি ফ্যাক্টরি থেকে ও। বের হয়ে যাবে কি বিক্রি সুতা। সুতা বের হয়ে যাবে আমাদের সবার মাথায় সুতার ছবিটা সেট আছে না একদম চিকন একটা সুতা তাই না 400 কেজির বেল তো হ্যাঁ। অনেক এখন তুমি চিন্তা করো আমার মাথায় এখন কি করতে হবে খেলাতে হবে যে এত মোটা ভারী একটা জিনিস এটাকে আমি চিকন সুতাটা তৈরি করবো তার মানে কি আমার অনেক প্রসেসের ব্যাপার সেজন্য আমরা করবো কি এই যে একটা কম্প্যাক্ট প্যাকেজ আমাদের এখন মেইন টাস্ক হচ্ছে কম্প্যাক্ট প্যাকেজটা নিয়ে তো আমি কোনো কাজ করতে পারবো না ওকে আগে আমার খুলতে হবে খোলার জন্য যেই একটা মেশিনারি সিকোয়েন্স রোলুম নিচে কোনো একটা মেশিন না একটা machine। 5টা মেশিনের একটা সিকোয়েন্স হচ্ছে আমার ব্লোরুম হ্যাঁ এই ব্লোরুমের কাজটা হচ্ছে এই যে 400 কেজি ধরো 400 কেজি তো খালি একটা না 400 কেজি 50টা আমি একসাথে ফিট দিয়ে দিলাম এই 50 ইনটু 400 কত হয় 2000 কেজি 450 450 2000 কেজি না 20000 কেজি 20000 কেজি সুতা ওরা একদম কম্প্যাক্ট হয়ে আছে ওদেরকে খোলার কাজটা হচ্ছে হলো লো শব্দের অর্থ কি বাতাস হাওয়া দেওয়া বাতাস দেওয়া তাই না নামটা হচ্ছে কেন কারণ হচ্ছে আমরা এয়ার কারেন্ট ব্যবহার করব ওদেরকে আমি ফার্স্টে মেশিনে ইনপুট দিয়ে দিব ডোর কেমন জানো একটা বিশাল মেশিন একদম এরকম 3-4টা রুম মিলা এরকম সিকোয়েন্স হ্যাঁ প্রথমে হচ্ছে এরকম মোটা মোটা এয়ার পাইপ আছে ওইটার মধ্যে দিয়ে হচ্ছে আমি প্রচন্ড রকমের বাতাসের কারেন্ট দেব এই 400 কেজি গুলা খুলে খুলে এরকম বাতাসে উড়ে উড়ে চলে যাবে। উড়ে উড়ে বাতাসে তুলার তৈরি হবে হ্যাঁ তুলাগুলা আগে গাছে যেরকম ছিল ওরকম তুলার মতো হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন তুমি চিন্তা করো পরে আমি ভেঙে এরকম তুলা করলাম এই তুলাও কিন্তু আমি কোনো কাজে লাগাতে পারবো না পারবো কি তুলাকে কি আমি এনে এনে এমন করে লম্বা লম্বা করে সুতা বানাবো হবে না এখন তুলাকে আমার আরেকটা প্রসেস করতে হবে আরেকটা প্যাকেজে নিতে হবে যেখানে তুলাটা কম্প্যাক্ট না ওতে বাতাস আছে কিন্তু তুলাটা ইউজ করা যায় সেজন্য আমরা কি করে জানো একটা ল্যাব তৈরি করি ল্যাব কি
ল্যাব হচ্ছে সিলিন্ড্রিক্যাল একটা স্ট্রাকচার। হ্যাঁ, সিলিন্ড্রিক্যাল একটা স্ট্রাকচার, ওর মধ্যে তুলা যেমন খোলা খোলা হবে, প্যাঁচানো থাকে। বুঝে গেছে? ফ্লোরুমের পরে কি থাকে? গার্ডেন। গার্ড। ওদের অনেক কঠিন লাগছে। ম্যাম এটা তো স্বাভাবিক, হ্যাঁ, আমরা তো সবগুলো পড়ে আসছি না 1-1, তো আমাদের তো আজকে কি এখানে স্টপ করবো? তোমাদের কি মাথা আওলা গেছে? ব্যথা শুরু হয়ে গেছে। ওদের উপরে নির্ভর করাই উচিত আমাদের এই ক্লাসটা টোটালি। কিন্তু তোমরা তো তাহলে আবার আমাদের ঠিক উপর লাগে নির্ভর না। করে না, আমাদের মাথা ব্যথা হয়ে গেছে পরে। কারণ আমি কি এতই না ম্যাম, আমার কিন্তু ভালোই লাগছে। ম্যাডাম লোড নিতে পারি না। এখানে কি আমি নোটের কিছু দিলাম? সব তো মানে জানা আর পাবো। ম্যাডাম জানা কথা বলতে মাথা ব্যথা হবে। ওদের টাইম বলে যেরকম মনে করেন আমরা এতক্ষণ হচ্ছে কার্ডেনিয়ান কমডিয়ান দুটোই শেষ করে আমরা বাড়ি চলে যেতাম, কিন্তু হ্যাঁ, ওদের কারণে আমরা এখন আমরা বেল এখন ম্যানেজমেন্ট থেকে চার ফ্লোর stop ম্যাটে করছি। আছি। হ্যাঁ আচ্ছা, আরেকটু বলি। হ্যাঁ, কার্ডিকে আমরা এই স্ট্রাকচারটা বানাইলাম না, তার মধ্যে কিন্তু তুলা তুলা এবং পেছনে 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 আছে। আরে এরকম ওদের ল্যাব চাকরি হচ্ছে বোঝা এরকম যাচ্ছে। হয়, হ্যাঁ, এরকম হয় বাট তুলার। হ্যাঁ হ্যাঁ। এরকম চিকন লম্বা চিকন এরকম লম্বা। তুলা। এখন আমরা কার্ডিনেট করবো কি আমরা জানো? একটা একটা করে ফাইবার আলাদা আলাদা করে। কার্ডিক ওই যে আঁচড়ানো, ওই যে আছড়ানো বড় বড় কার্ডেন মেশিনে যে ঘুরতে থাকে ওদের ডোফারের কি উপর করবো দিয়ে কি এই ফাইবার ল্যাবটাকে জাস্ট আমি আচ্ছা আচ্ছা একটা একটা ফাইবার আলাদা করে। ফাইবার আমি আলাদা করবো। এই একটা একটা ফাইবারকে আলাদা আমি আলাদা তো করেই ফেলছি। এখন ওদেরকে কি করবো জানো? একটা নেটের মতো তৈরি হবে। এখন এই নেটটা দিয়ে তো আমার সুতা আসলে তৈরি করা যাচ্ছে না। তারপরে আমার কাজ হবে এই যে নেটটাকে চিকন করে এরকম একটা স্ট্রাকচার, এটার মধ্যে ফাইবারগুলো সব আলাদা আলাদা একটা একটা করে আছে। আচ্ছা, তারপরে এগুলোকে আমি শেষ। এটা আচ্ছা, হলো স্লাইড শেষ। ম্যাডাম তুলার কি রং, তুলার মধ্যে কি মানে রং ইউজ করে নাকি সুতা হওয়ার পরে রং করে? শুধু হওয়ার পরে হবে। এমন কি একটা কোথাও ইয়ার আছে? লাইন আর সলিড লাইন এমন না। কি কোথাও আছে যে তুলার মধ্যে রং করছে তারপরে এই ব্যাপারটা আমি এখন বুঝতে দেখছিলাম বইটা নিয়ে ময়লা হবে না?